তো আজকে আমাদের এই চায়ের দোকানে বসে একটা কারণেই আমার ভাই অম্লান কিছু প্রশ্ন নিয়ে আমার কাছে এসছে, যে সে প্রশ্নগুলোর না আমি ওকে মানে আমাদের কনভারসেশন হয়েছে এর আগে, কালকে রাত্রিবেলা চ্যাটে অনেক কিছু তো বললাম যে ঠিক আছে কালকে একসঙ্গে বসা যাক, তোর যা প্রশ্ন আছে আমি সামনাসামনি আলোচনা করে দিই জিনিসগুলো। তো আমরা আজকে বলতে যাচ্ছি যে আমরা যেটা আলোচনা করবো সেটা পুরো ফিজিক্সের উপরে, এবং তোমাদের আশা করি মজা লাগবে। যে বিশাল কিছু ক্যালকুলেশন, বিশাল কিছু মানে বিশাল কঠিন কিছু না, থিওরিতে যাবো না, বেশি থিওরিতে যাবো না, অল্প অল্প মানে একটা জাস্ট জিনিসটা বোঝা আর কি, ঠিক আছে? তো ডাউটগুলো ক্লিয়ার করা দরকার। তো বল, তোর প্রথম প্রশ্নটা কী ছিল? তো বিষয়টা প্রথম প্রশ্নটা ছিল সেটা আমাদের যে ফিউচার, ওটা কি প্রিডিটারমাইন্ড? মানে এখান থেকে 13.6 সামথিং বিলিয়ন ইয়ার্স আগে, 13.6 বিলিয়ন ইয়ার্স আগে যখন বিগ ব্যাং থিওরি স্টার্ট হয়েছিল ইউনিভার্স, তখনই কি সব কিছু ডিটারমাইন্ড হয়ে গেছিলো যে এইভাবে এই ইউনিভার্স হবে? আমাদের ধরো ইনফ্যাক্ট আমাদের যে পৃথিবীর যে পজিশনটা কোইন্সিডেন্টলি এমনই হয়েছে যে পজিশনের জন্য এমন একটা টেম্পারেচার, এমন একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার তৈরি হয়েছে যে মানে সবকিছু মনে হয় যেন সবকিছু পারফেক্ট ভাবে তৈরি, একদম পারফেক্ট। কিন্তু এগুলো কোইন্সিডেন্স, তো এগুলোর কারণটা কি? মানে আদৌ কি প্রিডিটারমাইন্ড নাকি এটা? আচ্ছা, তোর প্রশ্ন হচ্ছে যে সবকিছু মানে প্রিডিটারমাইন্ড রয়েছে কিনা, মানে আমার ফিউচারে কিছু হতে চলেছে এটা অলরেডি লেখা আছে কিনা, বা নিয়তি বলে কিছু আছে কিনা বাস্তবে। দেখ, অ্যাকর্ডিং টু আইনস্টাইন তো এটা সত্যি মানে মানতে হবে। আচ্ছা, মানে ব্যাপারটা দেখ, আইনস্টাইন এটা বলেছে যে যদি আমরা ফাস্ট মুভ করি, মানে আমাদের ভেলোসিটি যদি বেশি হয়, সেক্ষেত্রে আমাদের টাইম কিন্তু স্লো চলবে, টাইম কিন্তু ফাস্ট চলবে, ঠিক আছে? মানে বাইরে যে রেস্টে আছে তার তুলনায়, বা যে কম ভেলোসিটি নিয়ে চলছে তার তুলনায়। এইবার আর মাসও আমাদের ক্ষেত্রে সেটা বাড়বে, আমাদের মাসও এক্সটেন্ড করবে। বাট আমার ক্ষেত্রে সেটা একই থাকবে, মানে আমার ক্ষেত্রে টাইম ফাস্ট চলে এমনটা না, আমার ক্ষেত্রে আমি 1 সেকেন্ড অনুভব করব, কিন্তু মানে বাইরের ফ্রেমে যারা কম ভেলোসিটি নিয়ে চলছে তার ক্ষেত্রে কিন্তু সেটা স্লো চলবে আমার রেসপেক্টে, বা আমি তার রেসপেক্টে ফাস্ট চলবে, এটা ব্যাপার। তো সেক্ষেত্রে দেখতে গেলে পার্সপেক্টিভে অবশ্যই সেক্ষেত্রে দেখতে গেলে দেখ, যদি কোনো একটা উদাহরণ দিই, ধর তুই একটা ট্রেনে যাচ্ছিস, ঠিক আছে? এবং সেই ট্রেনটা খুবই মানে সেই ট্রেনটা যখন রাত্রিবেলা যাচ্ছে খুবই মানে আবহাওয়া খুবই খারাপ, সেখানে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। এবার তুই ট্রেনের দরজার ধারে দাঁড়ালি, যদিও দাঁড়ানো উচিত না ওই সময়। এবার দেখলি একটা লাইটনিং আসলো, ঠিক আছে? লাইটনিং ভোল্ট আসলো, ঠিক আছে? এবার আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি তোর সাথে ফোনে কন্ট্যাক্ট করছি। এবার আমি দেখলাম যে দুটো লাইটনিং ভোল্ট একই সাথে সাইমালটেনিয়াসলি আসলো, ঠিক আছে? কিন্তু তোর ক্ষেত্রে এমনভাবে আসলো, তোর ট্রেনটা এইভাবে যাচ্ছে, তোর লাইটনিং ভোল্ট একটা দরজার এদিকে আসলো, মানে তোর বাম সাইডে লাইটনিং ভোল্ট আসলো, এবং অপর লাইটনিং ভোল্টটা ডান সাইডে আসলো। তাহলে তুই বল আমার কাছে যে তুই কি দুটো লাইটনিং ভোল্টকে একসাথে দেখতে পাবি? মানে মাইন্ড ইট, তোর যে ট্রেনটা চলছে সেটা কিন্তু প্রায় লাইটের স্পিডে ধরে নে, ঠিক আছে? তুই একটা লাইটনিং ভোল্ট থেকে চলে আসছিস, একটা লাইটনিং ভোল্টের দিকে যাচ্ছিস, তাহলে তোর ক্ষেত্রে কি দুটো লাইটনিং ভোল্ট একই সঙ্গে চমকাবে? যেহেতু আমি লাইটের স্পিডে যাচ্ছি, তাহলে লাইটের স্পিড থেকে বেশি স্পিড কিছু হতে পারে না। তাহলে আমার ক্ষেত্রে ওই দুটো যদি একই সাথেও পড়ে থাকে, হ্যাঁ, তুই কিন্তু দেখবি যে হচ্ছে যে এই লাইটিং ভোল্টটা আগে এসছে, কেন? কারণ তুই ওটা থেকে দূরে যাচ্ছিস এবং ওটা থেকে ওই লাইটিং ভোল্টটার কাছে যাচ্ছিস। যখন আমরা কাছে যেতে থাকবো তখন সেক্ষেত্রে আমাদের ওইটা কিন্তু আমার কাছে ফিউচার, ঠিক আছে? কিন্তু আমি তোকে ফোনে বলে দিলাম ওখানে একটা লাইটিং ভোল্ট চমকাবে আগের থেকে বলে দিলাম, তাহলে দেখ আমি কিন্তু তাহলে আগে ফিউচার জানি হিসেব মতো বলতে গেলে। তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমার যদি ফিউচারটা আগেই জানা হয়ে থাকে, তার মানে সেটা তো ঘটবে, সেটা তো জানা আছে। তুই যতক্ষণ ওই লাইটিং ভোল্টটা দেখা না দেখায় তুই যা আসছে না তো, যেটা ঘটবে সেটা তো ঘটবেই না। সেটাই বলছি যে আইনস্টাইন রিলেটিভিটি এটাই বলছি যে যেটা ঘটবে সেটা ঘটবে। মানে দেখ, আমি সহজ করে বলি, এই পেনটাকে আমি যদি এখানে রাখি, বা আমি যদি রাস্তার সামনে একটা লাইট পোস্ট আছে, ঠিক আছে? এবার আমি এখানে আছি, আমাদের নর্মাল ডাইমেনশন কটা আমরা অ্যাক্সেস করতে পারি? কটা ডাইমেনশন অ্যাক্সেস করতে পারি? ম্যাক্সিমাম 4টে অ্যাক্সেস করতে পারি। 3টে হ্যাঁ, XYZ। তাহলে আমি ধরলাম আমি সেগুলো স্পেস, অবশ্যই স্পেস, এবং আমি বললাম যে ওখানে আমার ডিমেট্রেটা রাখা আছে, বা ওখানে আমার গ্যাসটা আছে, ওখানে চায়ের কাপটা আছে। আমি যতক্ষণ এখান থেকে উঠে ওই অবধি যাবো ততক্ষণ কি ওটা ওখানে নেই?
ওটা এক্সিস্ট করে, ওটা তো এক্সিস্ট করে না, মানে আমি যাব তারপরে ওটা ওখানে তৈরি হবে এমনটা তো না, মানে ওটা তো ওখানে রয়েছে। তেমনই আইনস্টাইনের মতো এটাই বলছে যে এমনকি মিনকাউস্কি স্পেস টাইম ডায়াগ্রাম দেখলে আমি দেখবো যে আমরা যদি একটা ফ্রেমের রেসপেক্টে দেখি কোনো ইভেন্ট একজনের ফ্রেমে হয়তো ঘটছে কিন্তু অন্যজনের ফ্রেমে হয়তো সেটা আগেই ঘটে যাচ্ছে, মানে সেটা ওখানে অলরেডি রয়েছে, সেই ইভেন্টটা ওখানে ঘটছে। মানে আইনস্টাইনের মতে কি পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করে, একই সাথে সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করে। মানে না, তাই যদি না হতো তাহলে আমার নিশ্চয়ই আলাদা আলাদা অবজারভারের ক্ষেত্রে আলাদা আলাদা সময় নিশ্চয়ই আমার জিনিসটা দেখার জন্য সবার ক্ষেত্রে টাইম অ্যাবসলিউট হতো। পসিবিলিটি চেঞ্জ হবে। হ্যাঁ, পসিবিলিটি চেঞ্জ হবে না, মানে ব্যাপারটা সেটাই বলতে চাইছি যে যদি আলাদা আলাদা যদি একই না হতো তাহলে নিশ্চয়ই সবার ক্ষেত্রে একই সঙ্গে হতো সব কিছু, পাস্ট প্রেজেন্ট ফিউচার তো সবার ক্ষেত্রে একই হতো না। মানে আমি 12টার সময় যদি খাই তাহলে দূরে 3,000 মিলিয়ন লাইট ইয়ার দূরে অবস্থিত একটা গ্রহের একটা এলিয়েন, তার ক্ষেত্রেও 12টার সময় যা হওয়ার তাই হবে, যে ঘটনাটা ঘটবে। হিসেব মতো সবাই একসঙ্গে, যতক্ষণ আমি যতক্ষণ আছি সেই এলিয়েনটা যতক্ষণ আছে ততক্ষণ দুজনের ক্ষেত্রে টাইম এক, মানে প্রেজেন্ট মোমেন্টে এক। কিন্তু আমরা তো অনেকটা দূরে না, লাইটের সেখানে ট্রাভেল করতে অনেক টাইম লাগে, ফলে সেই যখন আমাদের কাছে আসবে, কাছে আস্তে 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 কিন্তু তার টাইম একটু স্লো হতে থাকবে, ঠিক আছে? লাইটের স্পিড যতক্ষণে এসে পৌঁছাবে ততক্ষণে দেখবো, ধর আমি এলিয়েন, তুই হচ্ছিস মানুষ, আমি যতক্ষণ এসে পৌঁছাবো দেখবো তুই বুড়ো হয়ে গেছিস। হ্যাঁ, সেটাই বলছিলাম, ব্যাপারটা হচ্ছে তুই বুড়ো হয়ে গেছিস, তুই আমার আমার ক্ষেত্রে বয়সটা ওই আছে, কিন্তু এখানে এসে দেখছি আমি দেখছি আমি ধর এলিয়েন, আমি আসছি তোর দিকে লাইটের থেকে বেশি স্পিডে, এসে দেখবো তুই বুড়ো হয়ে গেছিস। তোমার বয়সটা একই আছে, আমার বয়সটা একই আছে, তাহলে এটা কেন হচ্ছে? বক্তব্য এটাই, যদি ফিউচার প্রেজেন্ট সবার ক্ষেত্রে এক হতো তাহলে এটা হতো না, সবার ক্ষেত্রে আলাদা আলাদা, এবং সেটা প্রত্যেকের আরেকটা যেটা স্পিডের উপর নির্ভর করছে, আরেকটা জিনিসের উপর নির্ভর করছে সেটা হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স কন্ট্রোল, সেটা আলাদা বিষয়, সেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি একটা অংশ। কিন্তু আমরা যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ছি তখন দেখবো যে স্পেস টাইমে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার একসঙ্গে এক্সিস্ট করে, ঠিক আছে? এবং আমি যেমনটা বললাম যে এই জগটা এখানে রাখা আছে, এই জগটা এখানে রাখা আছে, তো এটা এখানেই রাখা আছে, যতক্ষণ না আমি এখান থেকে উঠে গিয়ে এটাকে ধরবো তখন কি এটা এখানে থাকবে এমনটা না, এটা আগে থেকেই রয়েছে। তেমনি ফিউচারে যদি কোনো ঘটনা ঘটা হয় সেটা ওখানে অলরেডি ঘটে রয়েছে, আমি যখন গিয়ে পৌঁছেছি, যখন দেখছি জিনিসটা তখন আমি অবজার্ভ করছি, এটা হচ্ছে বিষয়। আইনস্টাইনের মতো তো এইটুকু, মানে টাইম ট্রাভেল পসিবল কিন্তু কিছু চেঞ্জ করা পসিবল। হ্যাঁ, তাই তো। আচ্ছা, তো এর কনক্লুশন এটাই হলো যে প্রিডিটারমাইন্ড হতে পারে, তাও গ্যারান্টি দিয়ে আমরা কিছু বলতে পারছি। সেকেন্ড কোশ্চেন, গ্যারান্টি দিয়ে অবশ্যই বলতে পারছি আইনস্টাইনের মতো, হ্যাঁ। তো আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে লাইটের যে ডুয়েল নেচার, কখনো পার্টিকেল কখনো ওয়েভ হিসেবে বিহেভ করছে, সেটা কোনো এক্সপেরিমেন্ট দিয়ে যদি আমাকে মানে বুঝতে পারতাম আর কি, মানে থিওরিটিক্যাল ভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে ধরা হয়েছিল এটাকে। যখন ফিলিপ লেনার যখন ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্টটা করলেন তখনই এটা তো মানে ওই যে লাইট পার্টিকেল নেচার শো করছিল, তো একদিন মানুষ জানতো যে হচ্ছে লাইটটা ওয়েভ, যেটা ম্যাক্সওয়েল দেখিয়েছিল, যখন অবজার্ভ করা হচ্ছে তখন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন ওই ডিফ্র্যাকশনের টাইমে ওটা এক্স্যাক্টলি, মানে ফটোইলেকট্রিক এফেক্টে দেখ ব্যাপারটা কি হচ্ছে, লাইটকে কেউ না আগেতে বলে দিচ্ছে যে তোমাকে অবজার্ভ করছে এইভাবে, তুমি একে এই নেচারটা শো করো, মানে সেটাই যেন কেউ বলে দিচ্ছে। হ্যাঁ, যখন ফটোইলেকট্রিক এফেক্ট করা হচ্ছে তখন লাইট পার্টিকেল নেচার দেখাচ্ছে, যখন আমি ডিফ্র্যাকশন করছি, ডিফ্র্যাকশন গেটিংয়ে যখন দেখছি তখন স্পেকট্রোমিটারে আমরা দেখতে পাচ্ছি ওর ওয়েভ প্যাটার্ন, মানে ওর স্পেকট্রাম দেখতে পাচ্ছি, তার ওয়েভের তো স্পেকট্রাম দেখতে, পার্টিকেল তো স্পেকট্রাম দেখা সম্ভব না। তো এই ধরনের আমরা যখন আমরা অবজারভেশন করি তখন যে অবজারভেশন করবো ও সেই নেচারটা দেখাবে। তাহলে অবজারভারের জন্য যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই চেঞ্জটা হচ্ছে কেন? এই জন্যই তো বলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, যে অবজারভেশন চেঞ্জেস রেজাল্ট। অবজারভেশন চেঞ্জ এটা কেন যে হয় সেটা এখন কারো জানা নেই, এটা হচ্ছে বিষয় যে এটা কে বলে দিচ্ছে যে অবজার্ভ করা হচ্ছে, কারণ ওর তো কনসিয়াসনেস নেই যে ও বুঝতে পারছে না। আমি যদি ইলেকট্রনের যদি কনসিয়াসনেস থাকতো তাহলে সে হয়তো বুঝতে পারতো যে, কিন্তু সেটা তো একটা পার্টিকেল, একটা ইলেকট্রন, সেটা একটা ফোটন, তার তো কনসিয়াসনেস নেই, সেটাই, এটা হচ্ছে বিষয়। এবার একটা মজার বিষয় সেটা হচ্ছে এই যে ডুয়াল নেচার, সেই ডুয়াল নেচারের জন্য আবার কোয়ান্টাম মেকানিক্স অন্য কথা বলছে। তুই এক্ষুনি যে কোশ্চেনটা করলি ফিউচার প্রিডিটারমাইন্ড কিনা, সেটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অন্য কথা বলছে। মানে ব্যাপারটা কি, কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পার্টিকেল অ্যাকর্ডিং টু ডি ব্রগলি সমস্ত পার্টিকেলই একটা ওয়েভ নেচার রয়েছে, ঠিক আছে? সেটা ইলেকট্রন হোক, প্রোটন হোক, যাই হোক, সমস্যা নেই। কিন্তু সেই পার্টিকেলের ডুয়াল নেচারের জন্য, হ্যাঁ, ডুয়াল নেচারের জন্য ব্যাপারটা কী হচ্ছে, যখন আমরা
পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম এই ধরনের যে ভ্যারিয়েবল এই ধরনের ভ্যারিয়েবলকে বলা হচ্ছে কনজুগেট ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে যেগুলোকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি মেজার করতে পারি না, বুঝলি? সাইমালটেনিয়াসলি মেজার করার অর্থ কি, যখন আমরা পজিশনকে মেজার করবো সার্টেনিটির সাথে, সার্টেনিটি মানে কি আমি শিওরভাবে বলছি অবজারভেশন এর পজিশন হচ্ছে এখানে এই পয়েন্ট এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা সেই মোমেন্ট সেই পয়েন্ট ঠিক সেই পয়েন্টের মোমেন্টাম কত সেটা ডিটারমাইন করা সম্ভব না, মানে সেখানে একটা আনসার্টেনিটি চলে আসবে। মানে কি ওর 0 থেকে 5 অব্দি বা 5 থেকে 10 অব্দি যে কোনো ভ্যালু থাকতে পারে, মানে একটা রেঞ্জ চলে আসবে 5 থেকে 10, 10 থেকে 12, ঠিক আছে? ওর মধ্যে কোথায় কোন মোমেন্টাম নিয়ে যে রয়েছে সেটা আমি বলতে পারি না, কিন্তু যে কোনো সব মোমেন্টাম নিয়ে ধরা হয় একসাথে এক্সিস্ট করছে, মানে সমস্ত মোমেন্টাম একসাথে এক্সিস্ট করছে। আনসার্টেনিটি প্রিন্সিপাল এটাই বলে। যদি উল্টোটা ধরি, এবার ওয়েভ নেচারের সাথে সম্পর্কটা কি? ওয়েভ নেচারের সম্পর্কটা হচ্ছে যে যখন আমরা পজিশনকে সার্টেন ধরছি, মানে পজিশনকে যখন আমরা দেখছি আর পজিশনটা আমি ফিক্স করছি, তার মানে আমি দেখছি আমি এখানে আছে, তাহলে এখানে আমি বলছি এই জায়গায় আছে, তার মানে কি সেটা পার্টিকেল হিসেবে দেখছি আমি জিনিসটা। পার্টিকেল মানে আমরা তো ওয়েভকে বলতে পারি, ওয়েভ তো ইনফিনিট সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তো পার্টিকেল তো একটা জায়গায় থাকতে পারে পজিশন সার্টেন, তো পার্টিকেলের যখন পজিশন সার্টেন তার মোমেন্টাম আনসার্টেন হয়ে যাবে। মোমেন্টাম যদি আনসার্টেন হয়ে যায় তার মানে তখন সে সব জায়গায় বিস্তৃত, বুঝলি? মোমেন্টাম আনসার্টেন হওয়ার অর্থ সব জায়গায় বিস্তৃত। কেন? বেগ তার হচ্ছে মোমেন্টাম মানে তো ভরবেগ, হ্যাঁ, তো কি করে বোঝাবো? ভর যেহেতু কনস্ট্যান্ট, তাহলে বেগটা কি করে বোঝাবো? ব্যাপারটা হচ্ছে যে আমার মোমেন্টাম যখন আনসার্টেন হয়ে যাবে, আমি একটু উল্টো বলেছি যে মোমেন্টাম যখন আনসার্টেন হয়ে যাবে তখন তার পার্টিকেল নেচার শো হবে, হ্যাঁ ঠিক আছে? মোমেন্টাম মানে কি পার্টিকেল কেন শো করছে না? পজিশন সার্টেন, পজিশনটা সব জায়গায় বিস্তৃত। না, পজিশনটা যখন সার্টেন, পজিশন যখন সার্টেন তখন সে পার্টিকেল। মানে আমি বলছি এই জায়গাতে আছে, এই জায়গাটায় আছে, এক্স কমা ওয়াই পয়েন্টে আছে, এই পয়েন্টে। তুমি এটাকে ওয়েভকে বলতে পারবো না জায়গায়, ওয়েভ তো সব জায়গায় আছে, পুরো জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু পার্টিকেল থেকে জায়গায় আছে। তাহলে পজিশন যখন সার্টেন করছি পার্টিকেল বলে দিচ্ছি, তখন মোমেন্টাম আনসার্টেন। আবার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে, মোমেন্টাম সার্টেন করলে পজিশন আনসার্টেন হয়ে যাবে, আবার পজিশনকে সার্টেন করলে মোমেন্টাম আনসার্টেন। উল্টোটা ধরি, মোমেন্টামকে বা যদি সার্টেন করি তাহলে সেক্ষেত্রে পজিশন আনসার্টেন হয়ে যাবে, মানে পজিশনের রেঞ্জ অনেকটা বেড়ে যাবে। মানে কি এই টেবিলের এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে যে কোনো জায়গায় থাকতে হবে, মানে কি একসঙ্গে সব জায়গায় থাকছে, মানে এই পুরো রেঞ্জ জুড়ে ও সমস্ত জায়গায় থাকছে। যেটা ইলেকট্রনের ক্ষেত্রে বলা যেতে পারে, ইলেকট্রন এক্স্যাক্টলি, ইলেকট্রনের যে আমরা অরবিটাল বলি, হ্যাঁ, এস অরবিটাল পি অরবিটাল, আমরা দেখি এস অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো থাকতে পারে। দুটো ইলেকট্রন এস অরবিটালের, মানে ধর 1s এর পুরো 1s জুড়েই রয়েছে দুটো ইলেকট্রন মাত্র, তো দুটো ইলেকট্রন পুরো সেলটা জুড়ে রয়েছে, সেটা কি করে হয়? একটা নির্দিষ্ট এক্স্যাক্টলি ওই আনসার্টেনিটির কারণেই হয়, যে আনসার্টেনিটি প্রিন্সিপালের কারণে পজিশনটা আনসার্টেন হয়ে যাচ্ছে, মানে কেউ পুরো সেলের যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে? ডিটারমাইন করা সম্ভব না। আর সব জায়গায় কে থাকতে পারে? ওয়েভ থাকতে পারে। ফলে মোমেন্টামকে যখন সার্টেন করছি তখন সে ওয়েভ নেচার দেখাবে, যখন ইলেকট্রনটা পার্টিকেল নেই, পজিশনকে সার্টেন করবো তখন সে পার্টিকেল নেচার দেখাবে, বোঝা গেল? যখন মোমেন্টাম সার্টেন তখন ওয়েভ নেচার, যখন পজিশন সার্টেন তখন পার্টিকেল নেচার। এটাই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার আমি একটা কথা বলি যে কেন ফিউচার আনডিটারমিনিস্টিক, সেটা হচ্ছে যে আমি যদি পজিশনকে সার্টেন করি তো মোমেন্টাম আনসার্টেন হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরলাম একটা পজিশনের জন্য এক্স কমা ওয়াই তার মোমেন্টাম তো একটা ভেক্টর আসছে, মোমেন্টাম ধরলাম এই পয়েন্টের জন্য এইদিকে একটা মোমেন্টাম আছে, এইদিকে একটা মোমেন্টাম আছে, এইদিকে একটা আনসার্টেন, তো যে কোনো কিছু থাকতে পারে। ধরলাম এই রেঞ্জ থেকে এই রেঞ্জ অব্দি যে কোনো কিছু থাকবে, তাহলে ও এই পয়েন্টে থেকে মোমেন্টাম এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু থাকতে পারে। এবার যদি এই মোমেন্টামটা রাখে তাহলে এই ফিউচারে এই দিকে যাবে, যদি এই মোমেন্টামটা রাখে তাহলে ফিউচারে এই দিকে যাবে। মানে মোমেন্টামের আনসার্টেনিটির জন্য ওর গতিপথের ডিরেকশন পাল্টে যাচ্ছে, কিন্তু ফলে আমরা বলতে পারি ও যে কোনো দিকে যেতে পারে। ফলে কোন দিকে যাবে ডিটারমাইন নয়, কোয়ান্টাম মেকানিক্সের মতো কিন্তু ফিউচার ডিটারমাইন নয়। কিন্তু আইনস্টাইন কিন্তু বলেছে হ্যাঁ ফিউচার ইজ ডিটারমাইন, সবকিছু আগে থেকে লেখা হয়ে গেছে, নিয়তি বলে একটা জিনিস আছে, যেটা লেখা আছে সেটা হবে, কিন্তু সবার জন্য একই। হ্যাঁ, ওই জন্য গড কি আছে, গড ডোন্ট প্লে, হ্যাঁ, গড ডাজন্ট প্লে ডাইস উইথ আস, মানে হচ্ছে যে যেটা হবে সেটা হবে, এমন নয় যে ভগবান পাশা রুডো ছক্কা দান ফেলছে, যেটা হবে সেটাই, যেটা পড়লো সবাই পড়লে তোমার ভাগ্য ভালো করে দিল, এমনটা হয় না। সবার জন্য একই, ফিউচার সবার জন্য একই। কিন্তু হাইজেনবার্গ বললেন না, আনসার্টেনিটি অনুসারে কি হচ্ছে, আনসার্টেনিটি অনুসারে পার্টিকেলের ক্ষেত্রে ফিউচার কিন্তু আনডিটারমিনিস্টিক। এই জায়গায় আইনস্টাইন মানতে পারলেন না,
উনি হচ্ছে একটা পেপার পাবলিশ করলেন, ইপিআর বললেন, হ্যাঁ, ইপিআর আরও দুজন বিজ্ঞানীদের সঙ্গে করে। তিনি কি হাইজেনবার্গকে কাউন্টার করলেন, যে হাইজেনবার্গে আনসারটিভ প্রিন্সিপালকে ভুল প্রমাণিত করার চেষ্টা করলেন। কি বললেন যে ধরুন একটা পার্টিকেল দুটো পার্টিকেলের মধ্যে কিছু একটা যোগাযোগ করে দিলাম, আর জানলাম দেখলাম একটা পার্টিকেলকে আমি এদিকে মুভ করালাম, একটা পার্টিকেলকে ওদিকে মুভ করালাম, ঠিক আছে, এর আমি পজিশন মেজার করছি, ওর আমি মোমেন্টাম মেজার করছি, দুটো যদি একসঙ্গে মেজার করতে পারি তাহলে তো আমার দুটো একসঙ্গে মেজার করা হয়ে গেল। আমি তো এই পার্টিকেলটা আর এই পার্টিকেল একসঙ্গে করা, যোগ করা, তাহলে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। এইবার যখনই হ্যাঁ এন্টাঙ্গেলমেন্ট, এই জায়গা থেকে আছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের ব্যাপারটা, যে যখনই দুটো পার্টিকেলের মধ্যে যোগাযোগ আছে, আইনস্টাইন ভাবলেন যে এর পজিশন জানা, এর মোমেন্টাম জানার মানে দুটো একসঙ্গে মেজার করা হয়ে গেল, আইনস্টাইন আনসারটিভ প্রিন্সিপাল ভুল প্রমাণিত হয়ে গেল। কিন্তু তখন নিলস বোর বললেন কাউন্টার করে, নিলস বোরের সঙ্গে এই নিয়ে একটা ডিসকাশন হলো আইনস্টাইনের, যে বললেন দেখো আমাকে যদি প্রথম পার্টিকেলের মোমেন্টাম, দ্বিতীয় পার্টিকেলের পজিশন যাই আমি অবজার্ভ করি না কেন, তার জন্য তো আমাকে অবজারভেশন নিতে হবে, এক্সপেরিমেন্টাল অবজারভেশন নিতে হবে, অবজারভেশন ছাড়া তো আমি বলতে পারবো না। তো আইনস্টাইন বললেন যে না, অবজারভেশন কেন নিতে হবে, আমার কাছে ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগিয়ে করে তো। কারণ বলবেন তুমি কি করে ভাবছো যে ক্লাসিক্যাল যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা কোয়ান্টাম মেকানিক্সে খাটবে সেমন তো খাটবে না, ফলে তোমাকে অবজারভেশন নিতেই হবে মোমেন্টামের পজিশনকে মেজার করার জন্য। যখন তুমি অবজারভেশন নিচ্ছ, তোমাকে কে বললো যে ওর নেচার চেঞ্জ করে দেবে না? যখন তুমি এর মোমেন্টাম, হ্যাঁ এক্স্যাক্টলি, ও তুমি যখন এর মোমেন্টাম মেজার করছো তখন ও তোর পজিশন চেঞ্জ করে দিতে পারে, আচ্ছা তুমি যখন ওর পজিশন মেজার করছো তখন এর মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইটাকে বলছি আমরা কোয়ান্টাম এন্টাঙ্গেল। মানে ধর আমি যদি স্পিনের দিক থেকে দেখি, এটা একটু বুঝবি না, পার্টিকুলার স্পিন থাকে, ধর দুটো পার্টিকেল আছে এন্টাঙ্গেল, ঠিক আছে, এই যদি আপ স্পিন থাকে, যখনই আমি আপ স্পিনটাকে মেজার করলাম তখনই এই ডাউন স্পিন দেখিয়ে দেবে অটোমেটিক্যালি। ব্যাপারটা কেমন, আমি তো আগে দুটো বাক্স আছে, একটা বাক্সে লাল বল, একটা বাক্সে নীল বল, বাক্সটা আমি শাফেল করে দিলাম, আমি এখন জানি না কোন বাক্সে দুটো বাক্সের প্রবাবিলিটি কত, হাফ করে 50% প্রত্যেকটা প্রবাবিলিটি দুটোতে পাওয়ার। যখনই একটা বাক্সে খুললাম দেখলাম নীল বল, ঠিক সেই মুহূর্তে সাইমালটেনিয়াসলি অপর বাক্সে লাল বল চলে আসলো, তাই তো আমি না দেখে বলে দিতে পারছি। এটাকে বলছি কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। মানে এর ডেটা এর কাছে পৌঁছে যাচ্ছে, নেচার জানলে অনেকটা নেচার, তাহলে কি এর ডেটা এর কাছে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, এইটা আমি যদি ভাবে এই বাক্সটাকে আমি হাজার হাজার লাইটের দূরেও পাঠিয়ে দিই, তাও তো আমি সাইমালটেনিয়াস জানতে পারবো। তাহলে আমার তো ইনফরমেশন সাইমালটেনিয়াসলি ক্যারি হচ্ছে, লাইটের থেকেও বেশি স্পিডে। তাহলে এখানে স্পিড লিমিট কিন্তু ক্রস হচ্ছে ইউনিভার্সের, লাইটের স্পিড। এটা কিন্তু আইনস্টাইনের একটা থিওরি, যেটা রিলেটিভিটি প্রথম পস্টুলেট ছিল, যেটা হচ্ছে লাইটের স্পিড সব থেকে ম্যাক্সিমাম, সেটা কিন্তু ব্রেক হচ্ছে, বুঝলি। বাট কোয়ান্টাম মেকানিক্স অনেক কিছুই এক্সপ্লেন, মানে অনেক কিছুকেই রিলেটিভিটির অনেক কিছুকে ধারণা চেঞ্জ করছে। সেটা হয়তো রিলেটিভিটির থেকে ক্লাসিক্যাল মেকানিক্সে খাটে, বাট কোয়ান্টাম মেকানিক্সে বললাম অনেক কিছু খাটছে। হ্যাঁ ওটা একটা হলো, এটা বুঝলাম। তবে এবার আসি আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি আগে থেকে ডিটারমাইন থাকে বা না থাকে যাই হোক, তো বিগ ব্যাং থিওরি যদি আমরা বুঝি, তো বিগ ব্যাং থিওরির ক্ষেত্রে যদি প্রথম থেকে ডিটারমাইন নাও থাকতো, মাল্টিভার্স থিওরি যেটা বলে যে বিভিন্ন পসিবিলিটি হতে পারে, মাল্টিভার্স আলাদা আলাদা হতে পারে, তো তার জন্য যে একটা আছে না, তো সেক্ষেত্রে পসিবিলিটি চেঞ্জই হয়, তাহলে অবজারভার যেটা প্রশ্নটা যে এখনো কোনো জানা যায়নি, অবজারভার যে অবজার্ভ করছে তার জন্য চেঞ্জ কেন হচ্ছে পসিবিলিটি, তো সেই যে ভ্যারিয়েবলটা যেটা খুঁজতে পেলেন না, যেটা মানে হিডেন ভ্যারিয়েবল, তো সেইটার পিছনে কি আর কাজ হয়নি? তারপরে হচ্ছে তো আমার সেটা থিওরি অফ এভরিথিং। আইনস্টাইন তো এটা থিওরি অফ আইনস্টাইন এটাই বলেছিলেন যে গডের যখন নিলস বোর যখন কাউন্টার পেপার দিল, ইপিআর এর কাউন্টার পেপার যখন নিলস বোর দিলেন, তখন উনি তো প্রমাণ করলেন যে না হাইজেনবার্গ ভুল নয়, হাইজেনবার্গ ঠিক। তাহলে আইনস্টাইন তখন বলল ঠিক আছে হাইজেনবার্গ ঠিক, কোয়ান্টাম মেকানিক্সও ঠিক, বাট এটা কমপ্লিট না, ইনকমপ্লিট। এমন কিছু আমার দেখ, আমি যখন অবজারভেশন চেঞ্জেস রেজাল্ট, আমি যখন অবজার্ভ করছি তখনও নেচার চেঞ্জ করছে। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, পজিশন যখন মাপছি তখন মোমেন্টাম চেঞ্জ করছে, ও পার্টিকেল নেচার দেখিয়ে দিচ্ছে, ওয়েভ নেচার ছেড়ে দিচ্ছে। যখন আমি মোমেন্টাম মেজার করছি তখন পজিশন আনসারেন্ট করে দিচ্ছে, ওয়েভ নেচার দেখাচ্ছে কিন্তু পার্টিকেল নেচার ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে। কিন্তু কে ওকে বলছে যে আমি অবজার্ভ করছি, ওর কি কনসিয়াস, সেটা হচ্ছে বিষয়। এখন কিছু না কিছু আইনস্টাইন ভাবতেন কোনো না কোনো একটা ভ্যারিয়েবল আছে, যার ফলে ম্যাথমেটিক্যাল ভ্যারিয়েবল, যেটার মাধ্যমে এইটা হচ্ছে, যেটা মানে করে দিচ্ছে এক্স্যাক্টলি। ফলে সেইটা খুঁজে পাওয়ার লক্ষ্যে উনি ছিলেন। মানে উনি চাইছিলেন একটা থিওরি অফ এভরিথিং দেওয়া, যেটা কোয়ান্টাম মেকানিক্স এবং রিলেটিভিটিকে একই সূত্রে বাঁধে, যার ফলে ফিউচার ডিটারমিনিস্টিকও হয়, প্লাস হাইজেনবার্গের আনসারটিভ প্রিন্সিপালও ব্রেক না হয়। উনি এটা দেখতে চাইছেন যে সাপের মতো লাঠিও না ভাঙে। হ্যাঁ, সেটা হতে পারলে আমার হয়তো একটা কনক্লুশনে পুরো ইউনিভার্সিটির রহস্য হয়তো ভেদ হয়ে যেতে পারতো।
যে হচ্ছে আমার কে কি করছে, মানে সেটা আমরা করব। কে চালাচ্ছে আমাদের, আমরা করব। অ্যাকচুয়ালি কে চালাচ্ছে আমাদের হতে পারে, হয়তো করতে পারি, বা অত ক্ষমতা আমাদের নেই ভাই। না আমি বলছি কথার কথা, সামান্য একটা কলেজে পড়ি, দরকার নেই। ভবিষ্যতে কেউ করবে নিশ্চয়ই, এবার বিষয় হচ্ছে যে যদি ইন্টারেস্টটা না থাকলে করবে কি করে না। সেটাই থিওরি ভেবে থেকে মানে কাজ হচ্ছে, যেমন স্ট্রিং থিওরি নিয়ে একটা আলাদা আলোচনা করবো। আমি যে কিছুই জানি না স্ট্রিং থিওরি সম্বন্ধে, যেটুকু পড়েছি, যেটুকু জানি আমি তোকে যেটুকু বললাম সেটুকু আমার পড়ার বিষয় ছিল বলে আমি তোকে বোঝাতে পারলাম। আমি যেগুলো পড়িনি সেগুলো বলতে পারবো না। বিগ ব্যাং, মাল্টিভার্স সেগুলো বোঝাতে পারবো না, অনেক কমপ্লিকেটেড ম্যাথ, ঠিক আছে? কমপ্লিকেটেড ব্ল্যাক হোলের একটা কনসেপ্ট, ব্ল্যাক হোল ইজ ভেরি কমপ্লিকেটেড ম্যাথামেটিক্স। আমি কলেজের আমার এবং স্যার আছেন, ওনাকে জিজ্ঞেস করছি ব্ল্যাক হোলটা স্যার উত্তর দিলেন যে ব্ল্যাক হোলটা খুবই কমপ্লিকেটেড মানে ম্যাথামেটিক্সের ভিতরে, ঠিক আছে? ওটা বোঝা একটু মুশকিল আছে। যেদিন আমার ইচ্ছা আছে সব কিছু বোঝার, সব কিছু জানার। এখন এই বিষয় হচ্ছে যে হ্যাঁ, তো আশা করি মোটামুটি সবই বললাম যে জিনিসগুলো, যে থিওরি অফ এভরিথিং কাজ হচ্ছে, মানে সেই হিডেন ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কী সেটা খোঁজ চলছে। আর এটা কি কোশ্চেন করছিলি জানো, হচ্ছে সেই লাইটের মাস যেটা বলছিলি, লাইটকে মাসলেস বলা হয়। হ্যাঁ, লাইটের মাস জিরো। মাস জিরো, কিন্তু হচ্ছে ওই ব্ল্যাক হোলের কনসেপ্টই আছে যে ইভেন্ট হরাইজনে কখনো গেলে লাইট বেন্ডিং হয়ে যায়, কিন্তু মানে লাইটের স্পিড হলেও, মানে লাইটের স্পিডটা ধরো ম্যাক্সিমাম লাইট স্পিড ম্যাক্সিমাম, তবুও তার স্পিডটা কেন স্লো হয়ে যাচ্ছে? মানে ব্ল্যাক হোলের কাছে দিলে যেমন টাইম ধীরে ধীরে। তোর বক্তব্য হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে, যে মহাকর্ষ বল যেটা এফ সমান সমান জিএমএম বাই আর স্কয়ার। হ্যাঁ, জিএম বাই আর স্কয়ার, মানে মাসের উপর ডিপেন্ড করছে আমার ফোর্সটা, ডিপেন্ড করছে, কিন্তু লাইটের তো মাসই নেই। অ্যাকচুয়ালি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কি বলছে, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা আমি বলতে যাচ্ছিলাম তোকে, যে যখন কোনো মাস চলে আসে কোনো স্পেস টাইমে, সেই স্পেস টাইমটা একটা চাদরের মতো কার্ভ হয়েছে, মানে চারিদিক থেকে সব চারিদিক থেকে কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফলে স্পেস টাইমে একটা কার্ভ পাথ, আমার রিয়াল স্পেসে আমি দেখছি সোজা পাথ। হ্যাঁ, বুঝলি তো ব্যাপারটা কেমন? ব্যাপারটা কেমন? পৃথিবীর ক্ষেত্রে বলা যায় পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীতে অ্যাকচুয়ালি গোল, কিন্তু আমরা ছোট্ট অংশে দেখি তাই। আমি যেটা বলতে চাইছি সেটা দেখ, ধর লাইট ধরলাম, লাইট বেন্ড হচ্ছে, এইবার যেখানে মাস আছে সেখানে ধরলাম লাইট বেন্ড হচ্ছে, স্পেস কার্ভ হয়ে যাচ্ছে, স্পেস টাইম কার্ভ হচ্ছে, ফলে লাইটও ওখানে বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্পেস টাইমের সাথে। এইবার কি আমার একটা কার্ভ স্পেস বরাবর এখান থেকে এখানে যেতে আমার বেশি পাথ অতিক্রম করতে হচ্ছে, নাকি এটা স্ট্রেট লাইনে গেলে পাথটা বেশি বেশি পাথ অতিক্রম করতে হচ্ছে? কিন্তু লাইট কিন্তু এখান থেকে এখানে একই স্পিডে যাবে, তাই না? হ্যাঁ, একটা নির্দিষ্ট স্পিড, লাইটের স্পিডে যাবে, স্পিড তো কনস্ট্যান্ট, লাইট কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে এখানে গেলে আমার তো স্পিড চেঞ্জ হয়ে যাওয়ার কথা, মানে কার্ভ পাথ ফলো করলে তো স্পিড চেঞ্জ হয়ে যাওয়ার কথা, মানে অবশ্যই, বা বেশি টাইম লাগার কথা, টাইমটা বেশি লাগবে। হ্যাঁ, লাগার কথা, স্পিডে গেলে টাইম বেশি লাগবে, লাগার কথা। কিন্তু আমাদের টাইমটা স্লো হয়ে যাচ্ছে। যেখানে কার্ভেজার নেই সেখানেও আমি দেখছি যে টাইমটা লাগছে ওর ওখানেও সেই টাইমটা লাগছে, মানে কার্ভ পাথটা ফলো করতে সেই টাইমটা লাগছে। তাহলে কি করে সম্ভব? একটা করেই সম্ভব, ভেলোসিটি, আমি টাইমটাকে যদি চেঞ্জ করে দিই, ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, টাইমটাকে আমি যদি চেঞ্জ করে দিই, টাইমটাকে আমি যদি এক্সপেন্ড করে দিই, স্পেস টাইমটাকে মানে ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, হরে টাইম আছে তো, তাহলে হরটাকে আমি যদি বড় করে দিই, তাহলে আমার এটাকে আমি সিটাকে মানে ভিটাকে ভেলোসিটি কনস্ট্যান্ট রাখতে পারি, চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হবে, তার টাইমটাকে আমার চেঞ্জ করতে হবে। এই জন্যই যেখানে মাস আছে তার আশেপাশে টাইম চেঞ্জ হয়, টাইম স্লো হওয়ার অর্থ বড় হয়ে যাওয়া। ওই জন্য ব্ল্যাক হোলের কাছে ইভেন্ট হরাইজনে টাইম স্লো হতে হতে এক্স্যাক্টলি জিরো। এবার এই জন্য বলছি স্পেসকেও কার্ভ করছে, টাইমটাকেও এক্সপ্যান্ড করছে, ফলে স্পেস টাইমে একটা কার্ভেজার আছে, এবং এই স্পেস টাইমে কার্ভেজারের কারণেই সমস্ত কিছু অ্যাট্রাক্ট হচ্ছে, মানে সমস্ত ঘুরছে অ্যাকচুয়ালি বলতে গেলে। চারপাশ থেকে যদিও টেনে ধরে সেটা আকর্ষণীয়টা সেই স্পেস টাইম বরাবরও যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু অন্য কোনো পাথ ফলো করছে না। এমন নয় যে আকর্ষণ বল, যেটাকে ফোর্স বলছি, অ্যাকচুয়ালি ফোর্স তো ঠিক না, ফোর্স বলবো না, গ্র্যাভিটি কোনো ফোর্স না আইনস্টাইনের মতে, নিউটনের মতো একটা ফোর্স, কিন্তু আইনস্টাইনের মতে গ্র্যাভিটি ফোর্স না, গ্র্যাভিটি স্পেস টাইমের কার্ভেজার, ও পার্টিকেলটা কিন্তু স্ট্রেট লাইনই ফলো করছে, স্পেস টাইম যেমন আছে সেমনই ফলো করছে। ভাব আমি যদি এখানে এটা আঁকার চেষ্টা করছি, দেখো যে আমি যদি এখানে অ্যাক্সিসটা এরকম আঁকি, আমি যদি দেখা যাচ্ছে আশা করছি যে হচ্ছে আমি যদি এক্স আর ওয়াই অ্যাক্সিসটা এমন আঁকি,
তাহলে আমি যদি এক্স অক্ষ বরাবর এইভাবে যাবো, আমাকে যদি বলে এক্স অক্ষ বরাবর 2 ঘর যেতে, আমি তো এইভাবেই যাবো না। কিন্তু আমার কাছে যদি এক্স অক্ষটা এরকম হয়ে যায়, ওয়াই অক্ষটা এরকম হয়ে যায়, তাহলে আমাকে যদি বলে এক্স অক্ষ বরাবর 2 ঘর যেতে, তাহলে তো আমরা ব্যাকা পথেই যাবো, তাই না? ফলে সেক্ষেত্রে আমার অক্ষটাই কার্ভ হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটা। ফলে ও ওর অক্ষতেই যাচ্ছে, মানে পৃথিবী ওর অক্ষতেই চলছে, কিন্তু সূর্যের চারিদিকে স্পেস টাইম কার্ভ হয়ে গেছে। ফলে পৃথিবী ওর পাতি ফলো করছে, কিন্তু মনে হচ্ছে না সূর্যের চারিদিকে ঘুরছে। ব্যাপারটা এমন। এবার যেটা বলছিলাম, লাইটের ওই জন্য লাইটের মাসের উপর কোনো ব্যাপার নেই, আর মাসের কোনো কনসেপ্টই নেই, বুঝা গেল? আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে ওই যে বলছিলাম না, ডুয়েল নেচারের ক্ষেত্রে পার্টিকেল ওয়েভ আলাদা আলাদাভাবে অবজারভেশন চেঞ্জ হচ্ছে। এমন কি কোনো হতে পারে যে একই সাথে কোনো পার্টিকেল এর মানে ওয়েভ নেচার থাকতে পারে? পার্টিকেল হওয়ার সাথে তার একটা ওয়েভ, নির্দিষ্ট ওয়েভ লেন্থের একটা বলতে চাইছিস যে একই এক্সপেরিমেন্টে দুটো নেচার শো করবে। এটা হবে না কখনো, হবে না। কারণ এটা বোরের কমপ্লিমেন্টারি থিওরি আছে একটা, সে বোরের কমপ্লিমেন্টারি থিওরি এটাই বলে যে একই সাথে কখনো পার্টিকেল এবং ওয়েভনেস শো করতে পারে না কোনো পার্টিকেল। মানে একটাকে করলে অপরটাকে করেই দেবে, একটাকে দেখলে অন্যটা ওর হয়েই যায়, বুঝা গেল? হ্যাঁ, একটা কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। আপাতত আজকের মতো কোশ্চেনের ভান্ডার শেষ। এখানে ভিডিওটা বড় হয়ে গেছে, তো এখানে